পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, কোন সংখ্যার 7/2 64 সমান? তাহলে এটা আমরা মুখোমুখি করা যায়। উত্তরের যে অ্যান্সারটা থাকবে, 4টা অপশন থাকবে, ওখান থেকেও করা যাবে, অথবা আমরা এখানে যে প্রশ্ন আছে এখান থেকেও করা যাবে। যেমন এই যে বাক্যটা, এটা গাণিতিক রূপ দিব কোন সংখ্যার, মনে করি এক্স সংখ্যা, অর্থাৎ এক্স সংখ্যার 7/2 হচ্ছে 64, বা এটা হচ্ছে এক্সের সাথে 2 গুণ হবে, অর্থাৎ 2x, নিচে 7 হবে 64, বা 2x সমান, এটা গুণ করলে হবে 7 সাথে 4 গুণ করলে 4 7 28, 7 আছে 2, 42, 44। সুতরাং x সমান হবে 2 দিয়ে ভাগ করলে যত হয় 4 4 8, 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখন 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 224, অর্থাৎ উত্তর হবে 224। তো এভাবে করা যাবে, অথবা অপশনে 4টা অপশনের মধ্যে এই অপশনটা যদি থাকে তাহলে আমরা এটাও করতে পারি যে 224 এর 7/2। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 7 21 আর 1 14, 7 দুগুণে 14, অর্থাৎ 2 দুগুণে 4, 64। অর্থাৎ উত্তরে যদি 224 থাকে, 224-এর সাথে যদি আমরা 7/2 গুণ করি তাহলে 64 বের হয়, তাহলে 224টাই অ্যান্সার হবে। আর আমরা যদি ম্যানুয়ালি অঙ্ক বুঝে করতে যাই তাহলে এইভাবে করে উত্তরটা আমরা বের করতে পারবো। পরের যে প্রশ্নটি সুদ কষার অঙ্ক, এখানে বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? এটি আমরা শর্টকাটে নিয়মে করব, আর বড়ভাবে যদি আমরা করি, ইলাবোরেটভাবে করি তাহলে সময় লাগবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা আমাদের এত সময় পাওয়া যাবে না, আমরা শর্টকাট সিস্টেম এটা করব। এখানে কী কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 5 টাকা হার সুদে, অর্থাৎ হার বলা আছে, অর্থাৎ রেট, ইন্টারেস্ট রেট হচ্ছে 5, আর প্রিন্সিপাল হচ্ছে এখানে আসল, এখানে দেওয়া নেই, তার ধরি, অর্থাৎ পি হচ্ছে এক্স, আয় মুনাফা বা ইন্টারেস্ট হচ্ছে দেওয়া নেই, এটা বের করতে হবে। সুদাসল দেওয়া আছে, এখানে বলছে সুদে আসলে দ্বিগুণ, দ্যাট মিন্স দ্বিগুণ হচ্ছে আসলের 2 গুণ, অর্থাৎ 2x। তারপর হচ্ছে আর কি বের করতে হবে? এখানে সময় এনটা আমাদের বের করতে হবে, তাহলে এন হচ্ছে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে সূত্রটা জানি, মানে ফাই ইকুয়াল টু পি আর এন, তাহলে এখানে তো আমরা আই মান জানি না, সেক্ষেত্রে আয়ের মানটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এ হচ্ছে সুদাসল, বা এ, আমরা যদি সুদাসলকে যদি এ দিয়ে প্রকাশ করি, সুদাসল হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মুনাফা, ঠিক আছে, এটা হচ্ছে সুদাসল। তাহলে এখানে আমরা বের করব আই, দ্যাট মিন্স আই হচ্ছে এ মাইনাস পি, প্রিন্সিপাল, এ হচ্ছে 2x আর পি হচ্ছে এক্স, সুতরাং আমাদের আই হচ্ছে এক্স। তাহলে আমরা এখন এটি বের করব আই ইকুয়াল টু পি আর এন দিয়ে, এখান থেকে আমরা এন এর মানটা বের করব। আমরা জানি আই সমান পি আর এন, সুতরাং এন সমান হচ্ছে আই বাই পি আর। আই হচ্ছে এক্স, পি হচ্ছে এক্স, আর হচ্ছে 5%, অর্থাৎ 0.05। তাহলে এক্স এক্স কাটা,
এখানে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 0.05। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কি দেখায়? 1 নিচের দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এটা হবে 100/5। লব ঠিক থাকবে, উপরেরটা উল্টে যাবে, তাহলে 100 উপরে চলে যাবে 5, 5 যদি 100 কাটি 20, অর্থাৎ এটা উত্তর হবে 20 বছর বা 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরে কোনো আসল সুদ আসলে দ্বিগুণ হবে। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়াও অন্য দুটি কোণ কি হবে? সেক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যেমন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই কোণটি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আমরা জানি সমকোণ কিভাবে উৎপন্ন হয়? একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন লম্বভাবে দণ্ডায়মান হয় তখন সমকোণ উৎপন্ন হয়। এখানে 4টা সমকোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা সমকোণ উৎপন্ন হয়েছে। সো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই সরলরেখার উপরে এই সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান, এখানে সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন করেছে, সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। সেই ক্ষেত্রে বলতেছে বাকি দুইটা কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি হবে? তাহলে বোঝা যাচ্ছে এই কোণটা আর এই কোণটা এগুলো সূক্ষ্ম কোণ হবে, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে 3টা কোণ মিলে হবে, কিন্তু এখানে আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে আর বাকি আছে 90 ডিগ্রি। এই বাকি 90 ডিগ্রি হবে এই কোণ আর এই কোণ, দুইটা কোণের সমষ্টি। এখন সেটা যে কোনো ধরনের কোণই হতে পারে, যেমন 45 হতে পারে, তাহলে 45 তো সূক্ষ্ম কোণ কারণ এটি 90 ডিগ্রি ছোট, অথবা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হতে পারে, তাহলে 60 ডিগ্রি এটাও সূক্ষ্ম কোণ কারণ এটা 90 ডিগ্রির চেয়ে ছোট, 30 ডিগ্রি এটাও সূক্ষ্ম কোণ কারণ এটা 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এখানে বোঝাচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? এটি করার জন্য একটি শর্টকাট টেকনিক আছে যেটি খুব সহজে 2 সেকেন্ডে করে ফেলা যায়। সেটি হচ্ছে সংখ্যা দুইটার যোগফল, অর্থাৎ 742 যোগ 830 ভাগ 2 যত হয় এটা দিয়ে উত্তরটা হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হয়? 2, 4 আর 3 7, 8 আর 7 15, 2 ভাগ, তাহলে ভাগ হলে হবে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, তাহলে এটি অ্যান্সার। আর যদি যারা না চাচ্ছে যে আমি একদম বেসিকটা বুঝবো যেটা অঙ্কটা কীভাবে হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য তারা কীভাবে করতে পারে, যেমন যে বলছে একটি সংখ্যা 742 হতে যত বড়, তার মানে সংখ্যাটা 742 থেকে বড় হবে। দ্যাট মিনস বড় সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, কারণ বড় সংখ্যা থেকে তো 742 বিয়োগে যাবে, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে এক্স মাইনাস 742। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম যে লাইনটা, এটাকে গাণিতিক রূপ দিয়েছি আমরা। আবার বলতেছে 830 হতে তত ছোট, তার মানে 830টা হবে এখানে বড়, 830 হবে বড় মাইনাস এক্স। এই ইকুয়েশনটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে খুব সহজে অঙ্ক হয়ে যাবে। এখন আমরা সরল সমাধান করে ফেলবো। এক্স দিকে আছে, এই মাইনাস এক্স এই পাশে চলে আসবে, প্লাস হয়ে যাবে 830 মাইনাস 742 দিকে প্লাস হয়ে যাবে 742, বা 2x ইকুয়াল টু কত হয়, অর্থাৎ 1572, x ইকুয়াল টু 786, অর্থাৎ
আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 742 আর পরের সংখ্যাটি হচ্ছে 830, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে এখানে সংখ্যাটা হচ্ছে আমরা বের করছি কত, 786। তার এখানে 44 বড়, এখানে আবার এই জায়গাটা 44 ছোট, অর্থাৎ 776 হচ্ছে 742 থেকে 44 বড় এবং 830 থেকে 44 ছোট। আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 2 ভাগের 15 বছর পর আসল টাকা 4 ভাগের 5 অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? এরকম অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। সেক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে যেহেতু সময় কম। তারপরে আমি একটু ডিটেলস আলোচনা করব যারা গণিতে একটু দুর্বল তাদের জন্য। আচ্ছা, এখানে 3 লক্ষ টাকা আছে, তাহলে এখানে আসল বা প্রিন্সিপালকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আসল বা প্রিন্সিপাল হচ্ছে 3 লক্ষ টাকা। তারপর সময়, এখানে বলছে বছর হচ্ছে 2 ভাগের 15, তার মানে সময় বা সময়কে আমরা n দ্বারা প্রকাশ করব 2 ভাগের 15 বা 7.5 বছর। আর কি দেওয়া আছে, বলতেছে আসল টাকা 4 ভাগের 5 অংশ মুনাফা, অর্থাৎ মুনাফা পেয়েছে কত? মুনাফাকে আমরা ইন্টারেস্ট বা আয় দ্বারা প্রকাশ করব। মুনাফাটা হচ্ছে আসল টাকা, তাহলে আসল হচ্ছে 3 লক্ষ, আসল হচ্ছে 3 লক্ষ ইন্টু 4 ভাগের 5 অংশ, অর্থাৎ 4 ভাগের 5। তাহলে এটা গুণ করলে কত হয়? এটা আমরা যদি হিসাব করি 4 দিয়ে করলে এটা হবে, হিসাব করলে কত পাওয়া যায়? 3 লক্ষ ভাগ 4 ইন্টু 5, 3,75,000। 3,75,000। এখন আমাদের সূত্র যদি আমরা বসিয়ে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যে সূত্রটা সিম্পল যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা জানি, আমরা জানি আয় সমান পি আর এন। ঠিক আছে, আমাদের বলছে সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেটটা বের করতে হবে, অর্থাৎ আমরা আর বের করব। আর হবে আই বাই পি এন। তাহলে আমাদের আয় হচ্ছে অর্থাৎ মুনাফা ইন্টারেস্ট হচ্ছে 3,75,000। পি হচ্ছে অর্থাৎ প্রিন্সিপাল বা আসল হচ্ছে 3 লক্ষ টাকা এবং এন হচ্ছে 7.5। তাহলে আমাদের আর বের হবে, আমাদের আরটা বের হচ্ছে কত দেখি ক্যালকুলেটরে হিসাব করে। এখানে 3,75,000 ভাগ 3 লক্ষ ইন্টু 7.5, অর্থাৎ এখানে আসতেছে 0.1666, এভাবে 7 পর্যন্ত যাবে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা হবে 16.67%, অর্থাৎ সুদের হার এখানে আসবে 16.67%। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 0.1 বর্গমূল। আচ্ছা, এটা করার আগে আমি আরেকটা সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন যদি আমাদের পরীক্ষা আসতো 0.01,
তখন আসলে একদম ইজি হয়ে যেত। যেমন আমরা জানি এটা যদি দশমিক শূন্যকে আমরা ইয়ে করি তাহলে হবে 1/100। এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি √1 √100। ঠিক আছে, তাহলে 1 বর্গমূল হচ্ছে 1 আর 100 বর্গমূল হচ্ছে 10। দ্যাট মিন্স 0.1। 10 ভাগের 1 হচ্ছে 0.1। খুব সহজেই কিন্তু বের করে ফেলা যায়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এখানে যেহেতু দুইটা পেয়ার ছিল, সহজে করে ফেলে গেছে। এটার ক্ষেত্রে আমরা কীভাবে করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের প্রথমে 0.1 লিখব। ঠিক আছে, লেখার পর এভাবে টান দিতে হবে এখন আমাদের পেয়ার মিলাতে হবে। পেয়ারটা কীভাবে মিলাবো? যেমন একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে একটা পেয়ার মিলেছে। আরও 2টা শূন্য দিলাম, আর একটা পেয়ার। আরও 2টা শূন্য দিলাম, আর একটা পেয়ার। এরকম আরও নেওয়া যাবে, সমস্যা নেই। এখন আমাদের যেটা দেখতে হবে যে 0.10 অর্থাৎ 10-10-এর কাছাকাছি এরকম করলে 2 দিয়ে যদি করি 2 দুগুণে 4, কাছাকাছি হচ্ছে না। 3 দিয়ে করলে 3 ত্রিকা 9, তাহলে 3 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে 3 লিখব আর আমার দশমিকটা দিয়ে দিব আগে। তাহলে 3 ত্রিকা 9। ঠিক আছে, তারপর আমরা যেটা করব এটা হচ্ছে 10 থেকে 9 গেলে 1 হচ্ছে। আর এই যে পেয়ারের যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য নামিয়ে ফেলতে হবে। এখন যেটা করতে হবে, এই 3 আমরা 3 আবার 3 দিয়ে এটা 6 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এমন একটা ডিজিট বা সংখ্যা বসাতে হবে, যেমন এখানে যদি আমরা 0 দিই তাহলে এখানে 0 দিতে হবে। এখানে যদি 1 দিই এখানে 1 দিতে হবে। ঠিক আছে, এখানে যদি 2 দিই এখানে 2 দিতে হবে। যেটা দিয়ে বলতে আবার গুণ করতে হবে। যেমন আমি এখানে যদি 2 দিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124 হচ্ছে না, কারণ 124 কিন্তু 100 থেকে বেশি বিয়োগ করা যাবে না। 0 দিলে পুরোটাই 0 হয়ে যাবে, হবে না। তাহলে আমাদের 1 দিতে হবে। এখানে 1 দিব, এখানেও 1 দিব। তাহলে 1 দিয়ে আমাদের গুণ করলে কত হয়? 1 দিয়ে 61কে গুণ করলে হচ্ছে 61 × 61। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 9 3 39 হচ্ছে। এইখানে পেয়ারে যে 2টা শূন্য আছে 2টা শূন্য নেমে যাবে। আর এখানে যে 1-এর ডাবল নিতে পারে অথবা 1 যোগও করতে পারে, দুটি করা যাবে, অর্থাৎ 62 হচ্ছে এখানে। এখন এখানে আমরা যদি 1 দিই এখানে 1 দিতে হবে। যদি 1 দিলে তো 600 হয়, কিন্তু আমাদের আছে 3900। তাহলে আমরা 4 দিয়ে করলে 4 6 24, এটা কাছাকাছি হচ্ছে না। 5 দিয়ে করলে 5 6 30, কাছাকাছি হচ্ছে না। 6 দিয়ে যাবে, 6 6 36, কাছাকাছি যাচ্ছে। আবার যদি 7 দিয়ে করি 6 7 42, এটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে করতে হবে। সেক্ষেত্রে 6 দিয়ে এখানে 6 লিখেছি, এখানে 6 লিখতে হবে। ঠিক আছে, তাহলে 6 এখানে এটা 6টা যদি পরবর্তী আরেক স্টেপ করি তাহলে এখানে 6 আমরা করি বসিয়ে দিব, যোগ করে বসিয়ে দিব। এখানে এটা দরকার নেই। আমরা এখানে 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 3756, 144। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বের করছি। আমরা চাইলে আরও বের করতে পারবো। এখানে যদি পেয়ার 2টা শূন্য নামাই, এখানে শূন্য নামিয়ে এই 6 সাথে 6 আমরা ওইটা 6 ডাবলও নিতে পারি, অথবা এটা যোগ করে বসি, তারপর এইভাবে এটা আর করা যাবে আর কি। কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে এই দশমিকের পরে কতটুক দেওয়া আছে এটা দেখে করে ফেললে হবে। ঠিক আছে, আরও শর্টকাট আমরা যদি পরীক্ষা হলে অপশনের মধ্যে 0.3, 0.4, 0.5, 0.6 দেওয়া থাকে, তাহলে আমাদের এতটুকু করার দরকার নেই। একটা স্টেপ করেই কিন্তু করে ফেলা যায়, কারণ এটা 0.3 উত্তর কিন্তু 0.3 আসতেছে। এখন 2 দশমিক স্থান দেওয়া আছে না, 3 দশমিক স্থান পর্যন্ত দেওয়া আছে। এটার উপর ডিপেন্ড করে বাড়িয়ে করতে হবে।